এবার এই যে ফোর্সটা ওইদিকে বিচ্যুতি ঘটাচ্ছে, তার জন্য একটা বৃত্তাকার পথে কণাগুলো ট্রাভেল করবে, মানে একটা বৃত্তীয় গতি পাবে। এবার বৃত্তীয় গতির ক্ষেত্রে সেন্টারের দিকে কোন বল ক্রিয়া করে? কেন্দ্রাভিমুখী বল ক্রিয়া করে, মানে সেন্ট্রিপিটাল ফোর্স ক্রিয়া করে। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা সেটা কি? সেটা হচ্ছে mv²/r। এটা সেন্ট্রিপিটাল ফোর্স জানো। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সটাই তো এই সেন্ট্রিপিটাল ফোর্স। জেনপাস 2026 কাছে চলে এসছে, তাই বায়োলজিও তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসছে। আজকের যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে 2025-এর মানে লাস্ট ইয়ারের ফিজিক্স পার্টটার ফুল সলভ। এগুলো অবশ্যই তোমরা জানো কেন ইম্পর্টেন্ট সলভ করা, যাতে পরীক্ষার সময় কোশ্চেনকে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা তোমরা বুঝতে পারো, একটা আইডিয়া হয়, প্লাস প্র্যাকটিসও হবে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখা যাক কি বলেছে। বলছে একজন লোক রাস্তায় দাঁড়িয়ে লক্ষ্য করেন বৃষ্টির ফোঁটাগুলো তার পিঠে 5 মিটার/সেকেন্ড বেগে উল্লম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে আঘাত করছে। খুব ভালো কথা। মানে একজন লোক আছেন, লোকটাকে ধরো এরকম, এই লোকটা আছেন, এর একটা নাক করে দিলাম যাতে সামনে পিছনে বোঝা যায়। তো বলছে বৃষ্টির ফোঁটা এনার পিছনে আঘাত করছে, মানে এরকম ভাবে আঘাত করছে, সেটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে। বেশ ভালো কথা। এবার বৃষ্টির ফোঁটাগুলো তার মাথার উপর লম্বভাবে পড়ার জন্য লোকটাকে যে বেগে দৌড়াতে হয়। তো যেহেতু বৃষ্টির ফোঁটার বেগ একটা ভেক্টর রাশি, তাই এটাকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এবার এরা এখানে বলে দিয়েছে যে উল্লম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে, মানে এইটার সাথে 45 ডিগ্রি কোণ করে। তাহলে যেটার সাথে 45 ডিগ্রি কোণ করে, মানে থিটাটা যার সাথে হয়, সেই উপাংশটাকে আমরা কস ধরে নিই। তাহলে উল্লম্ব উপাংশটার মান কত হবে? 5 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, আর এটার হবে সাইন। এখন যদি এই অনুভূমিক উপাংশটা না থাকতো, তাহলে শুধু বৃষ্টিটার জলের তলা উল্লম্ব বরাবর বেগ থাকতো, তাহলে লোকটার মাথায় সোজা পড়তো। এখন বৃষ্টির বেগটাকে তো কিছু করতে পারবো না, লোকটাকে স্থির আছে ওটাকে বেগ দিতে পারবো অনুভূমিক বরাবর। তাহলে বৃষ্টির জলের অনুভূমিক বেগ আর লোকটার অনুভূমিক বেগ যদি আপেক্ষিক বেগ দুজনার শূন্য হয়, অর্থাৎ আপেক্ষিক বেগ শূন্য কখন হবে? যখন দুটো বস্তুর বেগ সমান। অর্থাৎ লোকটাও যদি বৃষ্টির অনুভূমিক উপাংশের মতো সেম বেগ নিয়ে ছোটে, তখন বৃষ্টির শুধু উল্লম্ব উপাংশটা লোকটার উপরে ক্রিয়া করবে বলে মনে হবে, অর্থাৎ তখন জলের ফোঁটাটা লোকটার মাথায় সোজা হিসেবে পড়বে। তাহলে লোকটার বেগ কি হতে হবে? বৃষ্টির অনুভূমিক উপাংশের সমান হতে হবে, মানে 5 sin 45 ডিগ্রি হতে হবে। এটা হচ্ছে 5 ইন্টু তোমার 45 ডিগ্রির মান কত হয়? 1/√2, মানে হচ্ছে 5/√2। এইটা হচ্ছে লোকটার বেগ হতে হবে, যেটা আমাদের রয়েছে ডি অপশনে রয়েছে। তাহলে 5/√2 মিটার/সেকেন্ড, অর্থাৎ আমাদের হচ্ছে অপশন ডিটা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার সেকেন্ড প্রশ্ন দেখি। সেকেন্ড প্রশ্ন আমাদের বলেছে উপরের চিত্রানুযায়ী ও বিন্দুতে একটা আধান +q রাখা আছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এখানে +q একটা আধান এই বিন্দুতে রাখা আছে। এখন অন্য একটা আধান -q কে ab পথে a থেকে b তে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ, মানে একটা -q একটা আধান আছে যেখানে a থেকে b তে বা b থেকে a তে এই পথে নিয়ে যেতে কতটা কার্য করতে হবে সেটা আমাদের চেয়েছে। এবারে তোমরা তড়িৎ বিভবে পড়েছো যে এই যে কার্যটা W, সেটার ফর্মুলা কি হয়? VB - VA ইন্টু Q0। VB - VA টা কি? VB হচ্ছে এই B বিন্দুতে বস্তুটার যে তড়িৎ বিভব সেইটা, আর VA টা হচ্ছে A বিন্দুতে যে তড়িৎ বিভব সেইটা, তাদের পার্থক্য। আর যে চার্জটাকে বয়ে আনছি, মানে এক্ষেত্রে হচ্ছে -q, সেটা আমরা বের করলেই হয়ে যাবে। তাহলে সেটা আমরা বের করে নিই। আচ্ছা, তাহলে VB এর সূত্র তোমরা পড়েছো 1/4πε0 ইন্টু Q/R। তাহলে আবার লিখি 1/4πε0। কিউটা এখানে কি? কিউটা যে চার্জটার জন্য তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে, মানে +q। তাহলে এখানে হচ্ছে কিউ। আরটা কি? আরটা হচ্ছে এই চার্জ থেকে পয়েন্টার ডিসটেন্স, এখানে বি পয়েন্টের ডিসটেন্স।
এটা কত, এটা হচ্ছে a, দেখো a, 0 এখানে দিয়ে দিয়েছে, তাহলে এটা লিখে দেবো a। এবার এরকম ভাবে v এটা বের করব, v এটাও সেম ফর্মুলা 1/4 পাই এপসাইলন 0 ইনটু কিউ। এবার ও থেকে এর ডিসটেন্স কত সেটা দেখো y অক্ষ বরাবর, সেটাও a, তাহলে ওটাও a লিখে দেবো a। এইবারে এই ফর্মুলাতে শুধু বসিয়ে দেবো, মানে w ইজ ইকুয়াল টু vb, সেটা কি দেখো 1/4 পাই ইনটু Q0। Q0 এখানে কি, Q0 হচ্ছে যে চার্জটাকে আমরা পাথ বরাবর নিয়ে যাওয়া নিয়ে আসা করছি, সেটা হচ্ছে এখানে মাইনাস Q। এবার বুঝতেই পারছো এখান থেকে এটা বাদ দিলে এটা 0 হয়ে যাবে, তাহলে 0 এর সাথে যাই গুণ করো 0 হবে, তাহলে এখানে ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি আমাদের 0 হচ্ছে, অর্থাৎ এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন, এইটা। ঠিক আছে, আচ্ছা এবারে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে প্ল্যাঙ্কের ধ্রুবক h এর মাত্রা যার মাত্রার সাথে সমান সেটি হলো, তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবক h এর মাত্রাটা আগে আমাদের জানতে হবে। প্ল্যাঙ্কের ধ্রুবক h এর মাত্রা মনে রাখলে খুব ভালো, আর যদি মনে না রাখতে পারো তাহলে তোমরা এটাকে হচ্ছে E/νu করে নিতে পারো। ইটা কি, ইটা এনার্জি, এনার্জির মাত্রা কি ml2 t⁻²। আর নিউটা কি, নিউটা হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি হার্টজ, হার্টজ মানে হচ্ছে পার সেকেন্ড, মানে t⁻⁻1। তাহলে এটা কাটলে কি হচ্ছে দেখা যাচ্ছে ml2 t⁻⁻1, এইটা হচ্ছে h এর মাত্রা। এবার সেটা এর মধ্যে কোনটার মাত্রার সাথে সমান হবে সেটা জাস্ট আমাদের দেখতে হবে। তো এক এক করে দেখবো এলিমিনেশন মেথডে। আগে এটা দেখি, এ বলেছে কি রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ কি হয় আমাদের, রৈখিক ভরবেগ হচ্ছে p, p এর সূত্র কি হয় mv, তাহলে এর মাত্রা কি হবে, m এর মাত্রা হবে m, আর v এর মাত্রা হয় l t⁻⁻1, তাহলে দেখো ml t⁻⁻1 এর সাথে মিলছে না, মানে এটা হবে। তাহলে এবার b দেখি, b কি রয়েছে, b রয়েছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আমরা L দিয়ে দেখি। L এর সূত্র কি হয়, L এর সূত্র হয় mv r, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। তাহলে m, তোমরা m এর মাত্রা কি হয় ক্যাপিটাল M, v এর মাত্রা হয় l t⁻⁻1 গতিবেগ, আর r এর মাত্রা হয়, r যেহেতু একটা লেন্থ তাই এটা শুধু l হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ m l2 t⁻⁻1, যেটা কিনা প্ল্যাঙ্কের সাথে মিলে যাচ্ছে। বেশ ভালো কথা, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল, পরের গুলো দেখতে হবে না। তাহলে কৌণিক ভরবেগটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি, বলছে 1.5 ইলেকট্রন ভোল্ট বন্ধন শক্তি পেতে একটি হাইড্রোজেন পরমাণুকে যে শক্তি স্তরে থাকতে হবে। খুব সিম্পল অঙ্ক, এই অঙ্কগুলোকে আমি বলি মাখো করি ফেলো তেল, মানে অঙ্কতে সূত্রতে উত্তর বসিয়ে দিলেই হয়ে যায়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের En শক্তি স্তরের শক্তি কত হয়, সেটা হয় আমরা জানি 13.6/n², এইটা ফর্মুলা হয়। তাহলে এখানে জাস্ট মান বসিয়ে দেবো। তাহলে এইটা আমাদের বলেছে কত 1.5 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1.5 লিখবো 13.6/n²। আচ্ছা তাহলে এই পয়েন্টটা উঠে গেল, এই পয়েন্টটা উঠে গেল, তাহলে এটাকে জাস্ট ভাগ করলেই হয়ে যাবে। এটাকে 15 দিয়ে ভাগ করো, 15 10 হচ্ছে 150, তাহলে 9 15 বাদ দিলে হচ্ছে 135, তাহলে 1, তাহলে 9 পয়েন্ট সামথিং একটা হচ্ছে, মানে n² এটা অলমোস্ট ইকুয়াল টু 9, তাহলে n অলমোস্ট ইকুয়াল টু কি হবে 3 হবে, 9 এর রুট, তাহলে হচ্ছে আমাদের এখানে ডি অ্যান্সার হচ্ছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল, ইজিলি ছিল। আচ্ছা এবার পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্ক কি বলেছে, বলছে একটা বস্তু কণা এক্স অক্ষ বরাবর
চলমান কালে তার সরণ এক্স সময় টি এর মধ্যে সম্পর্ক একটা দিয়েছে এইটা। আচ্ছা, যেখানে পি কিউ আর ধ্রুবক, আচ্ছা মানে পি কিউ আর ধ্রুবক, বস্তুটির গতিবেগ আর ত্বরণ এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে আগে আমাদের গতিবেগের একটা ইকুয়েশন বের করতে হবে, তারপর একটা ত্বরণের ইকুয়েশন বের করতে হবে, তারপরে তারা আমরা তুলনা করতে পারবো। তো আগে এটা লিখি দেখি। বলেছে টি ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। তাহলে এখানে এটাকে ডিটি ডিএক্স করবো, মানে এটাকে এক্স এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করবো। করলে কি হবে দেখো, করলে হবে 2px প্লাস কিউ, আর এটার তো ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তাহলে dt বাই dx এটা হলো। তাহলে dx বাই dt হবে 1 বাই 2px প্লাস কিউ, তাই হবে তো। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2px প্লাস কিউ হোল টু দি পাওয়ার -1, মানে জাস্ট এটাকে ওপরে তুলে দিলাম। এবার এই যে dx বাই dt এটাই তো আমাদের ভেলোসিটি, মানে বেগ, তাহলে ভেলোসিটি দেখো আমরা পেয়ে গেলাম। এবার আমাদের ত্বরণ লাগবে। এবার এখানে মুশকিলটা হচ্ছে যে ত্বরণ যেটা মানে a, সেটা হচ্ছে dv বাই dt হয়। এবার যে v এর যে ইকুয়েশনটা সেখানে t নেই, তাহলে ওটাকে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তো এটাকে আমাদের একটু ম্যানেজ করতে হবে। চেন রুল এখানে অ্যাপ্লাই করব, dv বাই dx ইনটু dx বাই dt, এরকম আমি করে নেবো। তাহলে দেখো dx dx কেটে গেলে সেই dv বাই dt থাকছে। কিন্তু এখানে আমাদের সুবিধাটা এটা হবে যে প্রথম কথা তো dv বাই dx একটা টার্ম পেলাম, আর dx বাই dt মানে যেটা আমাদের v সেটা পেলাম। তাহলে আগে dv বাই dx টা এবার আমরা বের করতে পারবো, কারণ এটা x এরই একটা রাশি, x দিয়ে এটাকে ডেরিভেটিভ করা যাবে, তাহলে সেটা আগে বের করি। তাহলে dv বাই dx মানে হচ্ছে ddx অফ এই রাশিটা 2px প্লাস কিউ টু দি পাওয়ার -1। আচ্ছা, এটা তাহলে এবার ডেরিভেটিভ করব, সেটা করলে হবে -1 2px প্লাস কিউ টু দি পাওয়ার তাহলে -2, আর এটা যেহেতু একটা রাশিমালা x এ, তাহলে এটা চেন রুল অ্যাপ্লাই করতে হবে এখানে, তাহলে এটা হবে 2p। ঠিক আছে, তাহলে পেলাম -2px প্লাস কিউ টু দি পাওয়ার -2, dv dx পেয়ে গেলাম। সিম্পল, এটা ডেরিভেটিভ, একদম বাচ্চাবেলার জিনিস। এবার এটাকে তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারবো। সেটাকে কি বসাই দেখো, -2p আর এইটা 2px প্লাস কিউ টু দি পাওয়ার -2, আর v টার মান বসাতে পারবো, v টার মান এইটা 2px প্লাস কিউ টু দি পাওয়ার -1। এবার সেম রাশি আছে, তাহলে ওদের পাওয়ার গুলো যোগ করতে পারবো, তাহলে -2px প্লাস কিউ টু দি পাওয়ার -3। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে অপশন গুলো আছে সেখানে v এর সাথে একটা করে মাইনাস ওয়ালা টার্ম আছে, তো মাইনাসটাকে ঘা দেবো না। এবার এই যে 2p টা, এইটা দেখো, এইটা কি, এটা আমাদের একটা কনস্ট্যান্ট, তো 2p টা একটা কনস্ট্যান্ট, কারণ প্রথমেই আমাদের বলে দিয়েছে যে p q আর একটা কনস্ট্যান্ট, আর 2 তো কনস্ট্যান্ট আমরা জানি। এই যে টার্মটা, এইটাকে 2p প্লাস x কিউ টু দি পাওয়ার -1 এটার হোল কিউ হিসাবে লেখা যায়। এবার এই টার্মটা যদি v হয় তাহলে তার হোল কিউ, মানে এইটা অ্যাকচুয়ালি v এর কিউ, এরকম ভাবে এটাকে আমরা লিখতে পারি। তাহলে হলো কি যে আচ্ছা, এটা অন্য কালিতে লিখি, তাহলে তোমাদের একটু আলাদা করতে সুবিধা হবে। a সমান সমান একটা কনস্ট্যান্ট, তার সাথে -v কিউ। এবার এটা তোমরা সেই ভেদের চ্যাপ্টারে পড়েছিল অনেক ছোটবেলায়, আর লিখতে পারি যে a প্রপোর্শনাল টু -v কিউ। তাহলে আমাদের এটা কোন অপশনে এলো, সেটা হচ্ছে অপশন ডি এলো, মানে এইটা হয়ে গেল। এটা একদম সিম্পল অঙ্ক ছিল, জাস্ট ডেরিভেটিভ করার ছিল। আচ্ছা, এবার পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্ক কি রয়েছে দেখি। বলছে দুটো ভেক্টর আছে a এবং b, b ভেক্টরের অভিমুখে a ভেক্টরের উপাংশটি কত হবে, সেই একই আগের মতো ফেলো করি মাকতেল অঙ্ক। ঠিক আছে, মানে a ভেক্টরটা আগে লিখে নি। a ভেক্টর বলছে 2i ক্যাপ প্লাস
3 জে ক্যাপ। এটা তোমাদের বোঝানোর জন্য করছি এখন লিখে লিখে, যাতে পরে বুঝতে পারো। পরীক্ষার হলে অবশ্যই তোমাদের এগুলো এত কিছু লেখার দরকার হবে না, শর্টে করে নেবে। বি বলেছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এবারে বি এর অভিমুখে এ এর উপাংশ, এর ফর্মুলা কি হয়? এর ফর্মুলা হয় এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টর, মানে বি ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটার স্কোয়ার ইনটু বি ভেক্টর। এইটার ফর্মুলা হয়। তাহলে এগুলো এক এক করে আগে জাস্ট বের করে নেবো। দেখো এ ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা কি হবে? এটা এই দুটো ডট প্রোডাক্ট হবে, মানে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে 2 একে 2 আর 3 একে 3, তাহলে হয়ে গেল 5 এ ডট বি। এবার মড বি ভেক্টরের স্কোয়ার লাগবে। মড বি কি করে করতে হয়? এটার ভ্যালুগুলো রুট করতে হয়। তাহলে এটার কি আছে? 1 আছে, এটারও 1 আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই টোটালটা স্কোয়ার, যেহেতু এই স্কোয়ার আছে, তাহলে √2 আর তার স্কোয়ার মানে 2 বেরিয়ে গেল ভ্যালু। তাহলে এবার এখানে জাস্ট মান বসিয়ে দেবো। তাহলে ওটা কি আছে? 5 আছে, 5/2 ইন্টু বি ভেক্টর। বি ভেক্টর কোথায়? এই যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এটা আমাদের কোন অপশনটা হলো? এটা হলো আমাদের 5/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মানে অপশন সি হলো। খুব ভালো। তাহলে এটা একদম ইজি অঙ্ক ছিল, হয়ে গেছে। আচ্ছা, এবারে হচ্ছে পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্ক কি বলেছে? বলছে একটি এলসিআর বর্তনীতে ধারকের মান সি হতে 2c হতে পরিবর্তন করা হলো। বর্তনীর অনুনাদি কম্পাঙ্কের মান অপরিবর্তিত রাখতে গেলে আবেশকের মান এল হতে পরিবর্তিত হয়ে কত হতে হবে? মানে একটা এলসিআর বর্তনী আছে যেখানে অনুনাদি কম্পাঙ্কের মানের মধ্যে কিছু পরিবর্তন করা হচ্ছে, সেটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এইবারে এলসিআর বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করে থাকি, সেটার মান কি হয়? 1/2 পাই রুট এলসি। এইটা আমাদের ফর্মুলা হয়, এটা তোমরা পড়েছো। তাহলে এই সিটাকে ওরা আর কি বাড়িয়ে 2c করেছে। তাহলে এখন জিনিসটা কেমন দেখতে হচ্ছে? জিনিসটা এল ইন্টু 2c হয়েছে, কিন্তু আমাকে এলসি রাখতে হবে, তবেই তো এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এলটাকে 2 দিয়ে যদি আমি কমিয়ে দিই, মানে হাফ করে দিই, তাহলে 2 কেটে গিয়ে এলসিটা থেকে যাবে। তাহলে এলটাকে আমাকে কেমন করতে হবে? l/2 করতে হবে। মুখে মুখে হয়ে গেল অঙ্কটা। মানে এখানে অ্যান্সার হবে l/2, মানে সি এর অপশনটা এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, পরের অঙ্কে চলে যাই। পরে কি বলেছে? বলছে একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা একটা নির্দিষ্ট তাপ উৎস ও গ্রাহকের মধ্যে, আচ্ছা, হাফ, এফিসিয়েন্সি হাফ। যদি তাপ গ্রাহকের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, তাহলে ইঞ্জিনের দক্ষতা 2/3। তাপ উৎসের উষ্ণতা কত? তো কার্নো ইঞ্জিনের এখানে দক্ষতার সূত্র আমাদের লাগবে, বোঝাই যাচ্ছে যেহেতু দক্ষতার গল্প দিয়েছে, তাই দক্ষতার সূত্র লাগবে। কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র কি? এটাকে আমরা ইটা দিয়ে ডিনোট করি। ইটা ইজ ইকুয়াল টু হয় 1 - T2/T1। এখানে T2 এটা হচ্ছে গ্রাহক বা সিঙ্কের উষ্ণতা, আর T1 সেটা হচ্ছে আমার উৎসের উষ্ণতা। ঠিক আছে, এটা তো এফিসিয়েন্সি। তাহলে এখানে প্রথমে আমরা হাফ দিয়ে আগে একটা ইকুয়েশন বের করি। দেখো এটা বলছে হাফ হবে যখন এটা নর্মাল ছিল, T2টা T2 ছিল, T1টা T1 ছিল। তাহলে এটাকে সমাধান করলে আসবে, এইটাকে এপারে দাও আর হাফটাকে ওপারে দাও, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা এপারে আসলে প্লাস হবে, মানে T2/T1
ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস হাফ, মানে হচ্ছে হাফ। তাহলে এটাকে লিখতে পারি T1 ইজ ইকুয়াল টু 2T2। এটা আমাদের 1 নম্বর একটা ইকুয়েশন পেলাম। এবার সেম হচ্ছে, বলছে যদি ইঞ্জিনের উষ্ণতা মানে গ্রাহকের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, মানে T2টা 100 যদি কমে যায়, তাহলে 2/3 হয়ে যাবে দক্ষতা। মানে 2/3 দক্ষতা হবে কখন, যখন হচ্ছে T2টা কমে যাবে, মানে 1 মাইনাস T2 এখান থেকে 100 আমি যদি কমিয়ে নিই তাহলে দক্ষতা 2/3 হয়ে যাবে। তাহলে এবার এটাকে সেম জিনিস করো, ওপারে নিয়ে আসো। তাহলে T2 মাইনাস 100 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1 মাইনাস 2/3, 1 মাইনাস 2/3 মানে হচ্ছে তোমার 1/3 হচ্ছে, তাহলে 1/3। তাহলে T1 এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3T2 মাইনাস 300। তাহলে এই আরেকটা ইকুয়েশন পেলাম। এটা কঠিন অঙ্ক নয়, জাস্ট একটু বড় অঙ্ক, সময় নষ্ট করার জন্য দিয়েছে। ঠিক আছে, এবার তাহলে এই দুটোকে কম্পেয়ার করে আমি T2 এর মানটা বের করতে পারবো। তাহলে এই দুটোকে কম্পেয়ার করি, দেখো 2T2 দুটোই T1, তাহলে এই দুটোকে সমান করতে পারবো। 2T2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3T2 মাইনাস 300। তাহলে মাইনাস 300টাকে এপারে আনো, তাহলে প্লাস 300 হয়ে গেল, আর 2T2টাকে ওপারে দাও, মাইনাস করো, তাহলে হয়ে গেল T2 মাইনাস ইকুয়াল টু 300। এটা আমাদের হয়ে গেল। এইবারে তাহলে T2টা 300, কিন্তু আমাদের বলেছে হচ্ছে উৎসের উষ্ণতা বের করতে, মানে T1 বের করতে বলেছে। তাহলে T1 কি হবে, T2 এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে T1 হয়ে যাবে। এখানে বসিয়ে দাও, এখানে রয়েছে 2 ইন্টু T2, তাহলে T1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু T2 মানে হচ্ছে 300 ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 600। এইবার এখানে যেটা সবচেয়ে বেশি তোমরা ভুল করো, আমি প্রায় সময় দেখি তাড়াহুড়োতে, যে 600 সেন্টিগ্রেড এখানে তাপমাত্রা বসিয়ে দাও, কিন্তু এই যে সূত্রটা দক্ষতার, সেখানে টি গুলো কিন্তু কেলভিনে আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে সেন্টিগ্রেড আগে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে সেন্টিগ্রেড করতে গেলে কি করতে হবে, 600 থেকে 273 মাইনাস দিতে হবে, তাহলে এটা আমার ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। তাহলে 273 মাইনাস দিলে 70, সাথে হচ্ছে 80, 27, আর হলো হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার এখানে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে এটা যদি কেলভিনে বেরোলো, এখানে তো আমি 100 বাদ দিলাম, সেটা তো ডিগ্রি সেন্টিগ্রেডে বাদ দিলাম, এই 100টাকে কেলভিনে করে তাহলে আমাকে বাদ দিতে হতো, সেরকম কিন্তু না। না এই জন্যই, কারণ 100টা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। মানে কি, মানে তোমাদের দেখাই ছোট্ট করে যাতে না কনফিউজ হও। T2টা হচ্ছে এখানে কেলভিনে আছে, 100টা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। যদি 100টাকে কেলভিন সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করব, তাহলে T2টাকেও কনভার্ট করতে হতো। তাহলে দেখো T2 কেলভিনে মানে T2 প্লাস 273 সেন্টিগ্রেড, সেখান থেকে এবার 100 সেন্টিগ্রেড বাদ দেবো, মানে 100 প্লাস 273 কেলভিন বাদ দেবো। তাহলে কত বাদ দেবো, 100 প্লাস 273 কেলভিন বাদ দেবো। তাহলে হচ্ছে T2 প্লাস 273 মাইনাস 100 মাইনাস 273। তাহলে এখানে দেখো থাকছে T2 মাইনাস 100। তাহলে দেখো বুঝতে পারলে যে এই 100 ডিগ্রিটা যেহেতু টেম্পারেচার চেঞ্জ, তাই একে আমাকে আলাদা করে কেলভিনে কনভার্ট করতে লাগবে না। আমার আউটপুট রেজাল্টটা যেহেতু এটা একটা রেশিও হিসাবে, অটোমেটিক আউটপুট রেজাল্টটা আমার কেলভিনে চলে আসবে। ঠিক আছে, এইটা পরীক্ষার সময় খেয়াল রাখবে, এটা কনফিউজ হবে না। যে দক্ষতার যে সূত্রটা, সেখানে T2 দেখো ক্যাপিটালে লেখা আছে, ওই জন্য ওটা কেলভিন, সেন্টিগ্রেডে কিন্তু নয়। তাহলে সেন্টিগ্রেডে কনভার্ট করে নিতে হয়েছে আমাদের ওই জন্য। তাহলে অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো এইটা রয়েছে এই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটা কিন্তু নয়, এইটা কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি রয়েছে, বলছে আলোর সমাবর্তন দ্বারা প্রমাণিত হয় কোনটা, কণা প্রকৃতি, কোয়ান্টাম প্রকৃতি, অনুদৈর্ঘ্য বা তির্যক প্রকৃতি, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রকৃতি। এটা হবে অনুদৈর্ঘ্য বা তির্যক প্রকৃতি হবে, কারণ আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, মানে এর দুটো
পোর্শন আছে বা উপাংশ আছে বলতে পারো। একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, যেটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর একটা হচ্ছে এরকম। তাহলে সমাবর্তন করলে মানে যদি একটা পোলারাইজার আমি এর সামনে রাখি, ধরো এর সামনে একটা পোলারাইজার রাখলাম, রেখে ধরো পোলারাইজারটাতে এরকম এরকম গ্যাপ আছে, তাহলে এই যে ব্লু পার্টটা দেখছো, যে অনুভূমিক পার্টটা, সেটা পোলারাইজড হয়ে কিছুটা লাইট বেরিয়ে যাবে, আর এই লম্বা পার্টটা আটকে যাবে। এবার এই পোলারাইজারটা যদি অন্যরকম হতো, ঠিক আছে, পোলারাইজারটা যদি এরকম লম্ব লম্ব হতো, তাহলে এই ব্লু পার্টটা তখন আটকে যেত আর লম্ব পার্টটা বেরিয়ে যেত। তাই আলো হচ্ছে আমাদের অনুপ্রস্থ বা তির্যক বলেই তবেই হচ্ছে সেটাকে পোলারাইজ করা যায়। যদি শুধু অনুদৈর্ঘ্য হতো, মানে যদি শুধু হলুদ পার্টটা থাকতো, তখন যদি আমি কোনো এরকম এরকম পোলারাইজার দিতাম, তাহলে পুরো আলোটাই ব্লক হয়ে যেত, এই অনুভূমিক ভাবে বেরোনোর মতো আর কোনো আলো থাকতোই না, তাই পোলারাইজ হতোই না আলো। তাহলে যদি অনুদৈর্ঘ্য হতো, তাহলে কিন্তু পোলারাইজেশন বা সমাবর্তন সম্ভবই হতো না। তাই আলোকে অনুপ্রস্থ হতে হবে, অর্থাৎ সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো। আচ্ছা, বড়সড় অঙ্ক আছে। বলছে একটা বেলুন খাড়াভাবে উপরের দিকে উঠছে, 10√2 মিটার পার সেকেন্ড গতিবেগে উঠছে। বেলুনটা যখন ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উচ্চতায়, তখন বেলুনটা থেকে একটা পাথর ফেলা হলো। বেশ, পাথরটা মাটিতে পৌঁছাতে কত সময় নেবে ধরে। মানে একটা হচ্ছে আমাদের বেলুন আছে, ধরো এটা ধরো আমাদের বেলুন আছে, এই বেলুনটা বলছে উপরের দিকে উঠছে 10√2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এখান থেকে হচ্ছে একটা পাথর ফেলা হচ্ছে। পাথরটা কখন ফেলা হচ্ছে? যখন বেলুনটার উচ্চতা হচ্ছে 10 মিটার, সেখান থেকে পাথরটা ফেলা হচ্ছে। এটা তাহলে ঠিক করে আঁকি, 10 মিটার এখান থেকে একটা পাথরকে তলার দিকে ফেলা হচ্ছে। তাহলে পাথরটা মাটিতে পৌঁছাতে, মানে এইখানটায় আসতে পাথরটার কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। প্রথমে আমাদের এই ধরনের অঙ্ক কি করতে হয়, যেহেতু ভেক্টর অনেক কটা রাশি নিয়ে কাজ করতে হচ্ছে, তাই যে কোনো একটা ডিরেকশনকে আমরা পজিটিভ ধরে নেব। যেহেতু বেলুনটা উপরে উঠছিল, উপরের দিকে ওর একটা গতিবেগ ছিল, বাড়ছিল, সেটা বাড়ছিল বা কমছিল যা কিছু ছিল, সেটাকে আমরা পজিটিভ ধরে নেব। তাহলে উপরের দিকে যে কটা ভেক্টর রাশি হবে সেগুলো সব পজিটিভ হবে, আর নিচের দিকে যে কটা ভেক্টর রাশি হবে সেগুলো সব নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে কি কি আমাদের ইনফরমেশন দিয়েছে আগে দেখে নিই। দেখো, বেলুনটা যে স্পিড নিয়ে উঠছিল, পাথরটা ছাড়ার সময় তাহলে পাথরটারও স্পিড তাই হবে, মানে ইউ সেটা হচ্ছে 10√2 মিটার পার সেকেন্ড। এবার পাথরটার তলায় পড়ার সময় বেগ কত সেটা আমরা জানি না, কতটা ডিস্টেন্স ও পড়বে সেটা আমরা জানি। এইখানটা এটা ক্রুশিয়াল ব্যাপার, যেহেতু পাথরটা নিচের দিকে পড়বে, নিচের দিকে সরণ হবে, তাই সরণটা নেগেটিভ ধরতে হবে। নেগেটিভ মানে এই নয় যে শূন্য থেকে কম সরণ হচ্ছে, নেগেটিভটা বোঝানো হচ্ছে ডিরেকশনটা তলার দিকে, যেহেতু উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরেছি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এর ত্বরণ, যেহেতু গ্র্যাভিটির প্রভাবে তলার দিকে পড়বে, তাই ত্বরণও জি হবে। এবার ত্বরণটাও যেহেতু নিচের দিকে, তাহলে ত্বরণ একটা ভেক্টর, ত্বরণটাও যদি নিচের দিকে, তাহলে সেটাকেও মাইনাস ধরতে হবে। এখানে বলে দিয়েছে ত্বরণটা 10 ধরে নিতে, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরবো এই ক্ষেত্রে, -10 এর ক্ষেত্রে, ঠিক আছে। মানে এই অঙ্কটার ক্ষেত্রে নর্মালি জি তলার দিকে পজিটিভ নেওয়া হয়, কিন্তু যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি, তাই তলার দিকে সবকিছুকে নেগেটিভ ধরবো। এবারে টি আমাদের বের করতে বলেছে, তাহলে এস ইউ আর এ আছে, তোমরা গেস করে নিয়েছো আশা করি, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, তাহলে এস কত? এস বলছে 10, ইউ হচ্ছে 10√2, তাহলে 10√2, টি তো জানি না, বের করতে হবে, বসিয়ে দিই। হাফ
জি বলেছে দেখো -10, তাহলে -10 আর টি স্কোয়ার, তাহলে হচ্ছে -10 10√2t, এটা মাইনাসটা বের করে দাও আর 2টা কেটে দাও, তাহলে হচ্ছে -5 হবে, তাহলে -5t স্কোয়ার। এবার 5 দেখা যাচ্ছে কমন নেওয়া যাবে, তাহলে এটাকে 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে 2, এটা 5 দিয়ে কাটলে তাহলে 2 2√2t, আর এটা 5 1 5 মানে শুধু টি স্কোয়ার। এবার এটাকে দেখো একটা কোয়াড্রেটিক ফর্মুলা করা যাবে, এই পার্টটাকে এপারে নিয়ে চলে আসবে, তাহলে তখন টি স্কোয়ারটা পজিটিভ হয়ে গেল, মাইনাস এইটা লিখবো 2√2t, আর এটা তো এপারেই ছিল, তো ওটাকে আলাদা করে আমাকে চেঞ্জ করতে লাগবে না, -2 = 0। এতদূর আশা করি বুঝতে পেরেছো। এবার এটা দেখো একটা কোয়াড্রেটিক ফর্মুলা আমাদের হয়ে গেছে। কোয়াড্রেটিক ফর্মুলার ক্ষেত্রে বীজ বের করার তাদের কি সূত্র হয় সেটা আমাকে বলো। সেটা হয় t = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, এটা আমাদের ফর্মুলা হয়। তাহলে এই ফর্মুলাটাকেই জাস্ট আরেকবার কাজে লাগাবো, মান বসাবো -b, b কত এখানে -2√2, তাহলে -2√2, এটাকে একটু পরিষ্কার করে লিখি, a কত, a হচ্ছে এখানে 1 আর c হচ্ছে -2, এটা বাই 2 × 1, তাহলে এবার এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা আমাদের এলো 2√2 প্লাস মাইনাস এটা হচ্ছে √16, মানে হচ্ছে 4 4 16, 4/2 = হচ্ছে তাহলে 2 2 কমন নিয়ে কেটে গেলে √2 প্লাস মাইনাস 2, এটা আমাদের এসছে, দুখানা বীজ আসে। এবারে দেখো যে √2 - 2 যেটা, এটা তো 0 থেকে ছোট, √2 থেকে 2 বাদ দিয়ে দিলে সেটা 0 থেকে ছোট হয়ে যাবে, তো আমাদের হচ্ছে সময় সেটা 0 থেকে ছোট কিভাবে হতে পারে, তাহলে এটা পসিবল না। পসিবল কোনটা? পসিবল শুধু একটা, যেটা হচ্ছে প্লাস পার্টটা, মানে √2 + 2, এইটা হচ্ছে পসিবল, তাহলে এটা আমাদের সময়, তাহলে এটা হচ্ছে অপশানে, এই অপশানে আছে, এই যে √2 + 2 সেকেন্ড, এটা আমাদের পাথরটার মাটিতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। আচ্ছা, এবারে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে? বলছে q = এত, মানে একটা রাশি দেয়া আছে, xyz এর শতাংশ ত্রুটির মান দেয়া আছে এত এত এত, q এর সর্বাধিক শতাংশ ত্রুটির পরিমাপ কত হবে? এই অঙ্কটা মুখে মুখেও হয়ে যায়, ঠিক আছে। ত্রুটির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে ত্রুটি সবসময় কিন্তু যোগ হয়, ঠিক আছে। তাহলে ডেল্টা x এখানে আমাদের বলেছে কত? 2%, ডেল্টা y বলেছে হচ্ছে 3%, আর ডেল্টা z বলেছে হচ্ছে 1%। তাহলে ডেল্টা কিউ এই ফর্মুলা অনুযায়ী কি হবে? পাওয়ারটা শুধু গুণ হয়, মানে 2 × ডেল্টা এক্স, বাদ বাকি ভাগ থাকুক, গুণ থাকুক, বিয়োগ থাকুক, যাই থাকুক, ভুল সবসময় যোগ হয়, ত্রুটি সবসময় যোগ হয়। তাহলে এটা প্লাস ওয়াই, ওয়াই এর কোনো পাওয়ার নেই, তাহলে জাস্ট ডেল্টা ওয়াই যোগ হবে। জেড, জেড এরও কোনো পাওয়ার নেই, তাই জাস্ট ডেল্টা জেড যোগ হবে। তাহলে 2 ডেল্টা ওয়াই মানে হচ্ছে 2 এর সাথে গুণ করলে 4, y হচ্ছে 3 আর z হচ্ছে 1, তাহলে 4 5 7 আর একে 8, তাহলে 8%। তাহলে আমাদের অ্যান্সার হবে সি, অ্যান্সার হচ্ছে তাহলে 8%। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, ছোট্ট অঙ্ক ছিল, কুইকলি। আচ্ছা, পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলেছে? বলছে একটা বৃহৎ জলাধারের দেয়ালে দুটো ছিদ্র আছে, খুব ভালো কথা। এটা তাহলে জলাধার আঁকি, জলাধারের দেয়ালে দুটো ছিদ্র আছে, একটা বলেছে ওপর থেকে y গভীরতায়, একটা হচ্ছে 4y গভীরতায়। মানে এটা যদি জলের তল হয়, এখান থেকে ধরো y গভীরতায় একটা ছিদ্র আছে,
আর 4y গভীরতায় একটা ছিদ্র আছে। ছিদ্রটাকে অন্য একটা রং দিয়ে দেখায়, এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে। এবারে কি বলেছে, এবারে বলেছে y গভীরতায় যে ছিদ্রটা এইটা l দৈর্ঘ্যের বর্গাকার ছিদ্র। আচ্ছা, আর 4y গভীরতায় যেটা সেটা r ব্যাসার্ধের বৃত্তাকার ছিদ্র। জলধারাটিকে সম্পূর্ণভাবে ভর্তি করা হলে, মানে ভর্তি করেছে, উভয় ছিদ্র দিয়ে প্রতি সেকেন্ডে সমপরিমাণ জল নির্গত হয়। তাহলে আর আর এল মানে এই দুটোর ওই লেন্থ আর ব্যাসার্ধের মধ্যে রিলেশনটা বের করতে বলেছে। তো এই জলধারাটা ভর্তি করলে ফুটো থেকে জল পড়বে, খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে সেই জল পড়ার হার, সেটার সূত্র কিউ ইজ ইকুয়াল টু এ রুট টু জি এইচ, ঠিক আছে। এখানে এটা কি, এ হচ্ছে ছিদ্রের ক্ষেত্রফল, এইচটা কি হচ্ছে এইচ হচ্ছে জলের তল থেকে ছিদ্রটার গভীরতা, আর জি তো হচ্ছে আমাদের ওই গ্র্যাভিটেশনাল বা অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তাহলে দুটো আলাদা ছিদ্রের ক্ষেত্রে Q1 Q2 কি কি হবে দেখি। তো প্রথমে বর্গাকার ছিদ্রটা দেখি। এটার ক্ষেত্রে ধরো ছিদ্রটার যে ক্ষেত্রফল সেটা ধরো A1, 2G, এইচটা কত, এইচটা এর ক্ষেত্রে Y, তাহলে Y, খুব ভালো কথা। Q2 মানে চৌকো ছিদ্রটার ক্ষেত্রে ধরো ছিদ্রটার ক্ষেত্রফল A2, এবার বলেছে হচ্ছে এটা 2G, ওয়াইটা এখানে 4y, তাহলে 4y, ওয়াইটা জি এর মতো হয়ে গেল, এটাকে হচ্ছে y করি। আচ্ছা, এবারে বলেছে যে সমপরিমাণ জল প্রতি সেকেন্ডে নির্গত হয়, মানে অ্যাকচুয়ালি এইটা আর এইটা হচ্ছে ইকুয়াল, তাহলে ওই দুটোকে ইকুয়াল লিখে দিই। তাহলে A1 রুট 2GY ইজ ইকুয়াল টু হচ্ছে A2 তাহলে দুটো সাইডে স্কোয়ার করে দাও, তাহলে রুট গুলো ঝামেলা চলে যাবে। বেশ, তাহলে এবার দেখো অনেক কিছু কেটে যাচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে A1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4A2 স্কোয়ার। তাহলে এবার আমি দু সাইডে যদি আবার রুট করি, তাহলে A1 ইজ ইকুয়াল টু 4 এর রুট কি হয়, 2 হয়, 2A2। এবার A1 টা ছিল বর্গাকার ছিদ্রের ক্ষেত্রফল, বর্গাকার ছিদ্রের ক্ষেত্রফল কি হবে, L স্কোয়ার হবে, 2 ইন্টু A2 টা ছিল বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, এটা তাহলে পাই আর স্কোয়ার হবে। এবারে যদি আমি দু সাইডে রুট করি, তাহলে L ইজ ইকুয়াল টু রুট 2 পাই ইন্টু আর হবে। এবার আমাদের আর দিয়ে এই রিলেশন দিয়েছে, তাহলে এটাকে জাস্ট এক সাইডে করে দিলে হবে, আর ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে L বাই রুট 2 পাই। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল, কোনটা হলো, এ হলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, L বাই রুট 2 পাই। আচ্ছা, পরের অঙ্কটা দেখা যাক, পরের অঙ্কটা কি রয়েছে। বলছে অসমান ব্যাস বিশিষ্ট পাইপের সরু অংশ দিয়ে কোন তরল, অসংকোচনযোগ্য তরল প্রবাহিত হলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। আচ্ছা, মানে একটা থিওরির কোশ্চেন দিয়েছে। অসমান ব্যাস বিশিষ্ট পাইপের সরু অংশ দিয়ে বেরোচ্ছে, মানে পাইপটার ব্যাসটা চারিদিকে সমান নয়, এরকম একটা পাইপ আছে, কোথাও মোটা আছে কোথাও সরু আছে, তো সরু দিক থেকে তরল বেরোচ্ছে। তাহলে বেগ আর চাপ এই দুটোর কেমন তরলের ক্ষেত্রে রিলেশন হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা বাস্তব নলেজ দিয়েও তোমরা মনে করতে পারো, বা ফর্মুলা দিয়েও যদি ভাবতে চাও ভাবতে পারো। তাহলে আয়তন আয়তন আর বেগের মধ্যে কি সূত্র হয়, আয়তন আর বেগের মধ্যে A1 V1 is equal to A2 V2, এরকম একটা সূত্র হয়। মানে হচ্ছে A1
বা বলতে পারো এভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখো আয়তনটা কমছে, মানে মোটা থেকে সরু থেকে জল বেরোচ্ছে। এই যে বলেছে সরু অংশ দিয়ে তরল বেরোলে, তাহলে যদি এটা কমে তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ভিটাকে বাড়তে হবে। অর্থাৎ আমরা বুঝলাম কি, যে বেগ বৃদ্ধি পেতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার বেগ হয়ে গেল আমাদের, এবার তাহলে চাপের কোন একটা রিলেশন লাগবে। চাপের রিলেশন বেগের সাথে পাওয়া যায়, যেটা আমাদের হচ্ছে বার্নৌলি কাকু দিয়েছেন। বার্নৌলি কাকু কি রিলেশন দিয়েছেন? রিলেশন দিয়েছে হচ্ছে পি প্লাস হাফ রো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বার্নৌলি কাকু বলেছেন চাপ আর বেগের মধ্যে রিলেশন। তাহলে এবার দেখো বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাই এটা যদি বাড়ে তাহলে এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখার জন্য পিটাকে আমাকে কমাতে হবে, তাই তো? তাহলে চাপ কি হলো? চাপও তাহলে কমছে, চাপ কমতে হবে। তাহলে বেগটা বৃদ্ধি পাবে আর চাপটা কমবে। সেটা কোন অপশনে আছে দেখবো। বেগ বৃদ্ধি পাবে, চাপ কমবে, সি। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কে চলে যাবো। পরের অঙ্ক কি বলছে? বলছে একটা সমীকরণ দিয়েছে, পি হলো চাপ, টি হলো সময়, এক্স হলো দূরত্ব। বেশ, আলফা বা বিটা এর মাত্রা কি? আচ্ছা, এই মাত্রা অঙ্কগুলো বিভিন্ন ভাবে করা যায়। জেনারেলি আলফাটার মাত্রা বের করে নিয়ে তারপর বিটাটার মাত্রা বের করে নিয়ে করলে সুবিধা হয়। এখানে আরো সহজভাবে করা যাবে। কিভাবে করা যাবে? দেখো পি ইজ ইকুয়াল টু বলেছে আলফা মাইনাস টি স্কোয়ার বাই বিটা এক্স। ভালো কথা। এটাকে আমরা তো এরকম ভাবে লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু আলফা মাইনাস বিটা এক্স মাইনাস টি স্কোয়ার মাইনাস বিটা এক্স। যেহেতু তলায় একটা এটা আমার আছে আর উপরে যোগ বিয়োগ দিয়ে আছে, এরকম ভাবে আমরা লিখতে পারি। এবার মাত্রিক বিশ্লেষণের নিয়ম অনুযায়ী পি এর যে মাত্রা হবে সেম মাত্রা আলফা বাই বিটা এক্স এরও হবে, আবার সেম মাত্রা টি স্কোয়ার বাই বিটা এক্স এরও হবে। তাহলে এইখান থেকে আমি আলফা বাই বিটার মাত্রা পেয়ে যাব। সেটা কি হবে? সেটা হচ্ছে আলফা বাই বিটা, এটার মাত্রাটা পি এর মাত্রা ইন্টু এক্স এর মাত্রা, পি এর মাত্রা ইন্টু এক্স এর মাত্রা। এবার পি এর মাত্রা কি? পি হচ্ছে চাপ, মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এক্স। এক্স বলেছে আমাদের দূরত্ব, তাহলে এটা জাস্ট এল হবে। তাহলে এল এল কেটে যাচ্ছে, এম টি টু দি পাওয়ার হবে টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমাদের বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে বি, বিটা আমাদের তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলেছে? বলছে কোন সুষম তারের ইয়ং গুণাঙ্ক এত, প্রসারক পীড়ন মানে হচ্ছে সিগমা, সেটা হচ্ছে এত, প্রয়োগের ফলে তারের মোট এত পার্সেন্ট আয়তন পরিবর্তন ঘটলো, মানে একটা আয়তন বিকৃতি ঘটেছে, মানে ডেল্টা ভি বাই ভি একটা দিয়েছে। তারটির ব্যাসার্ধ কত অংশ হ্রাস পাবে, মানে ব্যাসার্ধে কেমন বিকৃতিটা হয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে কি কি দিয়েছে আগে দেখি। আগে আমাদের দিয়েছে ইয়ং গুণাঙ্ক, মানে ওয়াই দিয়েছে। ওয়াই দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার দিয়েছে। পীড়ন দিয়েছে, পীড়ন মানে সিগমা দিয়েছে, এটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউটন পার মিটার স্কোয়ার। আর আমাদের হচ্ছে আয়তন বিকৃতি দিয়েছে। আয়তন বিকৃতিটাকে ডেল ভি বাই ভি এরকম ভাবে আমরা লিখি। সেটা দিয়েছে 0% দিয়েছে, তো এটাকে আমাদের ভগ্নাংশে আনতে হবে। ভগ্নাংশে আনতে গেলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 0. তাহলে 0.002, তাহলে 1 2 3 4, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা আমাদের হচ্ছে আয়তন বিকৃতি। এবার ব্যাসার্ধের বিকৃতি কত হবে?
আগে দৈর্ঘ্য বিকৃতি আমার লাগবে তারটা, তবে আমরা ব্যাসার্ধ বিকৃতি বের করতে পারবো। কেন সেটা পরে বলছি। দেখো এই যে ইয়ং গুণাঙ্ক হয় সেটা কি হয়, সেটা হয় পীড়ন বাই বিকৃতি হয়, তাই তো? তাহলে বিকৃতি কি হয়, সিগমা বাই ওয়াই হয়। এবার তারের বিকৃতি ঘটালে সেটা তার দৈর্ঘ্য বিকৃতি হিসাবে হয়, মানে তারটা সরু হয়ে যায় বা মোটা হয়ে যায়, যে কোনো একটা হয়। তাহলে দৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা লিখতে পারি ডেল্টা এল বাই এল, সেটা হচ্ছে সিগমা বাই ওয়াই। তাহলে এখানে জাস্ট এটার ভ্যালু বসায়, সেটা রয়েছে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আচ্ছা, তাহলে এটা করলে হচ্ছে 5 থেকে 2 বাদ দিয়ে, মানে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2.5, হ্যাঁ, ইন্টু 7 8 9 10 11 4, তাহলে 10 টু দি পাওয়ার -4। এইটা আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য গুণাঙ্ক বিকৃতি বা যা কিছু বলতে পারো, দৈর্ঘ্যের বিকৃতি। তাহলে এইবারে আমাদের ব্যাসার্ধের বিকৃতি লাগবে। ব্যাসার্ধ কিসের, যে তারটা একটা খুব সরু একটা সিলিন্ডার, তাই তো? মানে তারটাকে আমরা খুব সরু, যতই সরু তার হোক, একটা সিলিন্ডার হিসেবে ধরতে পারি, ঠিক আছে? তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে তারটার যে মানে আর কি আয়তন হয়, ভি হয়, সেটা কি হয়, সেটা হয় পাই আর স্কোয়ার এল, এটা হচ্ছে তার ইয়ে হয়, মানে আয়তন হয়। এবার তাহলে বিকৃতি কি হবে, এটাও সেই খানিকটা বিকৃতির যে ফর্মুলাটা হয় সেটাও খানিকটা ত্রুটির মতো হয়, মানে যোগ হয় সবসময় বিকৃতিটা। তাহলে ডেল্টা ভি বাই ভি এটাকে আমরা লিখতে পারি, পাই তো কনস্ট্যান্ট, ওর কোনো বিকৃতির সিন নেই, 2 ইন্টু ডেল্টা আর বাই আর, যেটা হচ্ছে ব্যাসার্ধের বিকৃতি, এটা মুছে দিই, প্লাস ডেল্টা এল বাই এল, যেটা হচ্ছে ওর দৈর্ঘ্যের বিকৃতি, মানে যেটা আমরা এই এখানটায় বের করলাম, ওটা বড় হাতের এল দিয়ে লিখেছি, ছোট হাতের একই জিনিস। তাহলে এইটা আমাদের বলেছে বের করতে হবে। তাহলে এটাকে এপারে আনো সিম্পলি, তাহলে ডেল্টা আর বাই আর এটা এপারে রাখলাম আর এটাকে এপারে নিয়ে চলে এলাম, তাহলে হবে ডেল্টা ভি বাই ভি মাইনাস ডেল্টা এল বাই এল পাই এই টুটা। হ্যাঁ, তাহলে ডেল্টা ভি বাই ভি আমরা এই আগের বারে বের করেছিলাম, আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, দুটোই -4 আছে, খুব ভালো। 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মাইনাস এটা আছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 বাই 2। তাহলে এটা হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 বাই 2। তাহলে 0.5 এর হাফ মানে হচ্ছে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা আচ্ছা, এখানে এটা মাইনাস আসবে কারণ ছোট থেকে বাদ দিচ্ছে। তো এই মাইনাস সাইনটা দেখাচ্ছে যে তারটার যে ব্যাসার্ধ সেটা আর কি কমে যাচ্ছে, মানে তারটা স্ট্রেচ হচ্ছে। আর কতটা বিকৃতি ঘটছে ব্যাসার্ধে, সেটা হচ্ছে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে অপশন এ। এই যে অপশন এ তাহলে আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কে চলে যাই। এবার বড়সড় অঙ্ক আছে। আচ্ছা, এবার পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্ক, আচ্ছা এখানে বলেছে ক্যারি 2 মার্কস 1 or more অপশন, মানে এখানে একটার বেশি অপশনও ঠিক হতে পারে। এটা তোমাদের জেন পাসে থাকে, শেষের 5টা অঙ্ক একটার বেশি অপশন ঠিক হতে পারে। তার প্রথমে কি বলেছে আগে দেখি। বলছে স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করে, মানে u0, একটা গাড়ি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 5 সেকেন্ড চলার পর 5 সেকেন্ডসে এই ত্বরণটা নিয়ে চলেছে। একই হারে সমমন্দরে চলতে পুনরায় স্থিতাবস্থায় আসে। বেশ, ও তারপরে 5 সেকেন্ড পরে তার মানে স্পিড কমে গেছে। আচ্ছা, সেম ভাবে কমেছে। তাহলে নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? আচ্ছা, আগে কি দিয়েছে লিখে নি। প্রথমে ইউ দিয়েছে, সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ a1 প্রথমে ছিল 1 মিটার পার সেকেন্ড ফর 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের জন্য ত্বরণটা এটা ছিল। তারপর থেকে সেটা মন্দন হয়ে গেছে, মানে a2 -1 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, সমমন্দনে চলতে শুরু করেছে, করে করতে করতে তারপরে থেমে গেছে। তাহলে বলেছে গাড়িটি যাত্রা শুরুর 15 সেকেন্ড পর স্থির হয়।
তো কত সেকেন্ড পরে স্থির হয় সেটা আগে দেখি। আচ্ছা, আগে দেখি 5 সেকেন্ড ত্বরণে চলার পরে বেগটা কত হলো, কারণ তারপর থেকে বেগ কমেছে, তো আগে তখন বেগটা কত ছিল সেটা জানতে হবে, তারপরে সেই বেগটা 0 হতে কত টাইম লেগেছে সেটা আমরা বের করতে পারবো। মানে আচ্ছা, তো এই ধরো একটা গাড়ি আছে, এ কিছুটা যাত্রা করেছে, এতক্ষণ এর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো সব স্কোয়ার হবে, এগুলো সব স্কোয়ার হবে। ত্বরণে সে যাত্রা করেছে, তার কিছুটা পরে আরো গেছে, গিয়ে হচ্ছে থেমে গেছে, ঠিক আছে, এইটা ছিল 1 মিটার পার সেকেন্ড। এবার এইখানটাতে u ইজ ইকুয়াল টু 0 ছিল, এখানে কত আমরা জানি না, এখানে v ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে থেমে গেছে, তাহলে এখানে বেগটা আগে আমাকে বের করতে হবে। এতটুকু যেতে 5 সেকেন্ড লেগেছে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। তাহলে এইটা যেতে কত সময় লেগেছে সেটা বের করব, করে 5 এর সাথে যোগ করলে টোটাল থামতে কত সময় লেগেছে সেটা পেয়ে যাব, সেটা তাহলে যোগ করি। তাহলে এখানে কত বেগ সেটা আমাদের লাগবে, কোথা থেকে পাবো, v ইজ ইকুয়াল টু u প্লাস at থেকে পাবো। v কত সেটাই বের করছি, u হচ্ছে 0, a হচ্ছে 1 আর t হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানটায় এর v1 হয়েছে 5 মিটার পার সেকেন্ড। এবার 5 মিটার পার সেকেন্ডটাকে এবার u ধরে 0 হতে কত সময় লাগবে সেটা সেম ফর্মুলাতে দেবো, v ইজ ইকুয়াল টু u মাইনাস at, যেহেতু এবার স্পিড কমছে তাহলে v এখন হচ্ছে 0 হবে, কত সেকেন্ডে সেটা দেখতে হবে, u হচ্ছে এখন আমাদের এইটা নতুন u, তাহলে 5 মাইনাস ত্বরণ কত 1, মাইনাস অলরেডি বসিয়ে দিয়েছি তাই ত্বরণের আর মাইনাসটা বসানোর দরকার নেই, তাহলে 1 ইন্টু টি, তাহলে এটা শুধু টি, টিটাকে এপারে নিয়ে আসো, তাহলে টি ইজ ইকুয়াল টু, এটাও 5 সেকেন্ড হচ্ছে, মানে এই সময়টাও ওর 5 সেকেন্ড লেগেছে, তাহলে টোটাল থামতে কত সেকেন্ড লেগেছে, 10 সেকেন্ড লেগেছে। কিন্তু আমাদের এই অপশনটাতে বলছে যে গাড়িটা 15 সেকেন্ড পর স্থির হয়েছে, তাহলে কি এটা তাহলে ভুল, বলছে গাড়ির যাত্রা শুরু 10 সেকেন্ড পরে স্থির হয়। আচ্ছা, এইটুকু ঠিক আছে অপশন বি তে, এবং ভিটি লেখচিত্রটি হলো এইটা। আচ্ছা, ভিটি লেখচিত্র মেলায়, দেখো গাড়িটা ইউ 0 থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে স্টার্ট হয়েছে, এবার 0 থেকে গিয়ে 5-এ বেগ হয়েছে, তাহলে বেগ 5 হয়েছে, মানে কিছু একটা বেগ হয়েছে 5 মিটার পার সেকেন্ড, খুব ভালো কথা। সেখান থেকে এবার কমতে আরম্ভ করে 0 হয়ে গেছে, t ইজ ইকুয়াল টু 10 সেকেন্ডে, তাহলে গ্রাফটা ঠিক আছে, তাহলে বি অপশনটা ঠিক আছে, মিলছে গ্রাফ। সি অপশন সে একই কথা, 15 সেকেন্ড পর স্থির, তাহলে এটা প্রথমেই ভুল হয়ে গেল, গ্রাফটা দেখার দরকার নেই। ডিটা বলছে গাড়িটা যাত্রা শুরু 10 সেকেন্ড পরে স্থির হয়, তাহলে 10 ঠিক আছে, এবং এটি লেখচিত্র মানে ত্বরণের লেখচিত্র, ত্বরণ প্রথমে হচ্ছে 1 ছিল, তো ত্বরণ দেখো এই 1 সমত্বরণে গেছে, তারপরে 5 সেকেন্ড পরে এই ত্বরণটা -1 হয়ে গেছে, ওই জন্য দেখো ঢপ করে সেম যতটা উঠেছিল ততটা ত্বরণ আবার মাইনাস হয়ে গেছে, গিয়ে 10 সেকেন্ডে গিয়ে 0 হয়ে গেছে, তাহলে এটাও ঠিক আছে, তাহলে অপশন ডিও ঠিক আছে। তাহলে 16 কোশ্চেনে বি আর ডি দুটো আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার পরের কোশ্চেনে চলে যাই। কি বলছে, বলছে দুটি একই উপাদানের প্রসারিত তার একই টানের অধীনে মূল সুরে কম্পনরত, আচ্ছা মানে কম্পনরত তারের ওই অঙ্ক, তাদের কম্পাঙ্কের অনুপাত 1:2 এবং কম্পনশীল অংশের দৈর্ঘ্যের অনুপাত 1:4। আচ্ছা, প্রথমেই কম্পনরত তারের কম্পনরত তারের যে কম্পাঙ্ক এফ, সেটার কি ফর্মুলা হয়, সেটা 1/2 পাই ইন্টু √t বাই মিউ হয়, ঠিক আছে। মিউটা কি, মিউটা হয় রো ইন্টু এ হয়, রো পাই, এখানে এটা হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে, আর ধরে নি, তাহলে হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে কেরিয়া। এবার এখানটায় বলেছে দুটো তারের ব্যাসার্ধের অনুপাতের মধ্যে সম্পর্ক, তাহলে আগে আমাদের একটা রিলেশন বের করতে হবে, তারপরে হচ্ছে এ বের করতে হবে।
দ্য লেন্থ, আচ্ছা এটা পাই হবে না, এটা লেন্থ এল হবে। হ্যাঁ, কম্পোনেন্ট তারের ক্ষেত্রে এটা এল হওয়া উচিত, তবে গিয়ে একটা রিলেশন আসবে। তাহলে কম্পোনেন্ট তারের কম্পাঙ্ক এটা। এবার তাহলে মিউটা এখানে আগে বসিয়ে দিই। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/2l রুট ওভার টি বাই রো পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার যেগুলো কনস্ট্যান্ট মানে রো, 2, পাই, এইগুলোকে, তারপর টি টানটা, সেগুলোকে আমরা এক জায়গায় একটা সাইডে আনার চেষ্টা করব। কেন চেষ্টা করব সেটা আনার পরে বুঝতে পারবে। তাহলে এটাকে এক জায়গায় আনার চেষ্টা করি। তাহলে 1/2 ইন্টু 1/l রুট টি বাই রো পাই, আর এটা হচ্ছে রুট 1/r স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1/r আর 1/l, তাহলে সেই দুটোকে এক জায়গায় করব। তাহলে 1/2 ইন্টু রুট টি বাই টি পাই ইন্টু 1/rl বা lr। এবার এই যে বড় একটা টার্ম, এইটা কনস্ট্যান্ট, এফ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু এটা, মানে ভেদের চ্যাপ্টার থেকে আমরা কি লিখতে পারবো যে এফ প্রপোর্শনাল টু 1/rl। ঠিক আছে, তাহলে এবার আমাদের ওরা দিয়ে দিয়েছে, দেখো দুটো এফ এর অনুপাত আর দুটো এল এর অনুপাত আমাদের দিয়ে দিয়েছে, মানে f1 is to f2 1:2, আর দৈর্ঘ্য মানে l1 is to l2 এটা দিয়েছে 1:4। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, তাহলে f2 বাই f1 সেটা হবে r1 l1 বাই r2 l2 is equal to f2 বাই f1 মানে হচ্ছে 2/1, তাহলে 2/1। অথবা এবার এই l1 বাই l2 টাকে 1/4 আমরা লিখতে পারি, তাহলে r1 ইন্টু 1 মানে সেই r1ই বাই r2 ইন্টু 4, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/1। তাহলে r1 বাই r2 চারটাকে ওপারে গুণ করে দাও, ইজ ইকুয়াল টু হচ্ছে 8/1। অতএব r1 is to r2 is equal to হচ্ছে 8:1। তাহলে একটা আমরা পেয়ে গেলাম এ, এটা হচ্ছে সঠিক। তাহলে ব্যাসার্ধের অনুপাত 4:1 এটা তো হবে না, কারণ অলরেডি আমরা পেয়ে গেছি। এবার তার দুটির অকম্পনশীল অংশের অনুপাত। এবার তারের কম্পনের ক্ষেত্রে যেটুকু অংশের কম্পন হচ্ছে মানে এল, তার সাথে কম্পাঙ্কের রিলেশন আছে, কিন্তু যেটুকু অংশের কম্পাঙ্ক হচ্ছে না তার সাথে কোনো রিলেশন নেই। কম্পাঙ্ক করো না করো সেই অংশের কোনো পরিবর্তন ঘটে না, বা তার থেকে কোনো মাপ ডিটারমাইন করা যাবে না, তাই এই অংশগুলো ভুলই হবে। এটাতে একটাই তাহলে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে পরের কোশ্চেনে চলে যায়। পরে কি বলেছে দেখি, বলছে H প্লাস, হিলিয়াম প্লাস আর O2 প্লাস এই তিনটে আয়ন গতিশক্তি নিয়ে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রম করছে। ভালো কথা, যেখানে চৌম্বক ক্ষেত্রটি তাদের বেগের সাথে লম্বভাবে বিদ্যমান। আচ্ছা, মানে এরকম ভাবে আয়নগুলো যাচ্ছে, এইদিকে হচ্ছে v আছে আর এইদিকে চুম্বক ক্ষেত্রটা আছে। বেশ, আয়নগুলোর ভর যত রকমের এত এত এত, নিচের কোনটা সঠিক? H প্লাস সর্বাধিক বিচ্যুত হবে। আচ্ছা, বিচ্যুত কেন হবে? কারণ এইদিকে গতিবেগ আছে কিন্তু চুম্বক ক্ষেত্র একটা এদিকে কাজ করছে। এবার যেহেতু এরা প্লাস চার্জ, তাই আয়ন মানে প্লাস আয়ন, তাহলে এরা এরকম ভাবে বেঁকে যাবে, চুম্বক ক্ষেত্রের দিকে বেঁকে যাবে, গিয়ে একটা বৃত্ত পথে সার্কেল করতে আরম্ভ করবে। ঠিক আছে, তার জন্য এই বিচ্যুতিগুলো ঘটছে। তাহলে ওরা কতটা বেগবে তার একটা আমাদের আগে একটা রিলেশন লাগবে। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ফোর্সটা, ম্যাগনেটিক ফিল্ডটা, যে ফোর্সটা ওদেরকে বিচ্যুতি ঘটাচ্ছে সেটা কি? সেটা F is equal to QV M sin থিটা। ঠিক আছে, এই ফোর্সটা ওদেরকে উপরের দিকে বিচ্যুতি ঘটাচ্ছে। আচ্ছা, মাসের তো এখানে গল্প নেই, এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এফেক্ট করছে, তাহলে এটা এম হবে না,
এটা হচ্ছে তোমাদের যেহেতু বিটা হচ্ছে এখানে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কিউভি বি হবে, হ্যাঁ কিউভি বি সাইন থিটা হবে। তাহলে থিটা এখানে কত, থিটা এখানে 90, তাহলে কিউভি বি সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে কিউভি বি। বেশ, এবার এই যে ফোর্সটা ওইদিকে বিচ্যুতি ঘটাচ্ছে, তার জন্য একটা বৃত্তাকার পথে কণাগুলো ট্রাভেল করবে, মানে একটা বৃত্তীয় গতি পাবে। এবার বৃত্তীয় গতির ক্ষেত্রে সেন্টারের দিকে কোন বল ক্রিয়া করে, কেন্দ্রাভিমুখী বল ক্রিয়া করে, মানে সেন্ট্রিপিটাল ফোর্স ক্রিয়া করে। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা সেটা কি, সেটা হচ্ছে mv²/r, এটা সেন্ট্রিপিটাল ফোর্স জানো। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সটাই তো এই সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা ওদেরকে ওই বৃত্তপথে ঘোরাচ্ছে, তাহলে এটা সমান। তাহলে QVB = mv²/r, বা r z হয়ে গেল, r হচ্ছে mv/qb, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে এবার ভি এর একটা আমাদের টার্ম লাগবে এখানে কনস্ট্যান্ট করার জন্য, কারণ আর এর সাথে আমি একটা রিলেশন বের করতে চাইছি, এটা সমানুপাতিক কিছু একটা বের করতে চাইছি। এবারে তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এদের যে কাইনেটিক এনার্জি কে, এই যে কণাগুলো চলছে এদের যে গতিশক্তিটা পাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটার জন্য, সেটা কি, সেটা হচ্ছে 12 mv²। তাহলে এখান থেকে লিখতে পারি v² = 2k/m, বা v √2k/m। এইটাকে এবার এখানে বসিয়ে দিই, এটাকে এখানে বসিয়ে দিলে এটা বেশ বড় সড়ো টার্ম আসবে, এটাকে একটু ভালোভাবে লিখি কারণ এটা একটা বড় সড়ো টার্ম আসবে। দেখো r = তাহলে হচ্ছে m/qb, আর v টাকে বসাবো, v টা হচ্ছে √2k/m। এবার তাহলে এটাকে করতে হবে, তাহলে m/qb ইন্টু √2k ইন্টু 1/√m, তাহলে এখানে √m-টার সাথে আরেকটা √m উপর তলায় গুণ করব, একটা √m উপরে গুণ করব, তাহলে এটা m হয়ে যাবে, এইটার সাথে এই m-টা তাহলে কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এবার, আচ্ছা কিউটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা, তাহলে কনস্ট্যান্ট গুলোকে এবার একদিকে আলাদা করে নেব। তাহলে 2k গতিশক্তি কনস্ট্যান্ট, কেন, কারণ চৌম্বক ক্ষেত্রটা দেখো সুষম চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটা কনস্ট্যান্ট, তাহলে 2k √2k-টা কনস্ট্যান্ট, আর ম্যাগনেটিক ফিল্ডটা তো কনস্ট্যান্ট জানি। কনস্ট্যান্ট নয় কি, এই √m/q, আধানগুলো সবার দেখো আলাদা আলাদা, আর ভর সবার আলাদা আলাদা, এইগুলো কনস্ট্যান্ট নয়। এই টার্মটা তাহলে একটা কনস্ট্যান্ট, এবার আমাদের ভেদের মতো একটা রিলেশন পেয়ে গেলাম, আর সমান সমান একটা কনস্ট্যান্ট ইনটু একটা পার্ট, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব r proportional to √m/q, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এটা যদি তোমরা কেউ স্ক্রিনশট নিতে চাও তাহলে নিতে পারো, নিয়ে নিয়েছো। আচ্ছা, এই পার্টটা তাহলে এবার আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা আমাদের দরকার লাগবে। তাহলে আর এর সাথে আরটা কি, আরটা হচ্ছে যে বৃত্তপথেও ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধটা কত। এবার একটা জিনিস খুব ভালো করে বোঝো, যে যদি এই আরটা অনেকটা বড় হয়, মানে একটা বড় ব্যাসার্ধ হয়, তাহলে এরম যাচ্ছিল, তার বিচ্যুতিটা অনেক কম। ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে অনেক কম বিচ্যুতি, দেখো এই যাচ্ছিল, এই বিচ্যুতি হয়েছে। কিন্তু এই আরটা যদি অনেক ছোট হয় তাহলে এই যেতে যেতে এখান থেকেই বিচ্যুতি হয়ে গেছে, ঠিক আছে, এতটা হবে না যদিও, ঠিক আছে, এখান থেকেই একটা বিচ্যুতি এরকম হয়ে গেছে, মানে দেখো এই ক্ষেত্রে বিচ্যুতিটা থিটাটা অনেক বেশি প্রথম ক্ষেত্রের থেকে, মানে বুঝলাম আর যদি বেশি হয় তাহলে বিচ্যুতি কম হবে, আর বেশি হলে বিচ্যুতিটা কম হবে, ঠিক আছে। তাহলে কার কার ক্ষেত্রে আর বেশি সেটা আমরা একবার দেখে নিই। আচ্ছা, তো প্রথমে দেখো H প্লাসের জন্য আর বের করি,
তাহলে আর এইচ প্লাস, এটা হচ্ছে কত, এইচ প্লাস এর মাস কি বলেছে, বলেছে 1, আর চার্জ কি বলেছে দেখো একটাই চার্জ আছে মানে কিউ, তাহলে 1 কিউ, তাহলে হচ্ছে √1/1, যেহেতু শুধু একটা প্লাস আছে তাই 1 চার্জ, তাহলে এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আর এর ব্যাসার্ধ, এইচ প্লাস এর ব্যাসার্ধ। এবার এইচ ই প্লাস এর ব্যাসার্ধ, এইচ ই প্লাস এর ব্যাসার্ধ √h এর মাস কত বলেছে, বলেছে 4u, তাহলে ওই 4, আর এই চার্জ দেখো একটাই প্লাস আছে তাহলে 1, তাহলে এর হচ্ছে 2। এবার আর ও 2 প্লাস এর ব্যাসার্ধ কি হবে, এর হচ্ছে মাস কত বলেছে 16u, মানে 16, √16, আর এর চার্জ দেখো দুটো চার্জ আছে মানে এটা 2 হবে, দুটো প্লাস আছে, তাহলে 4 4 16, 4/2 মানে 2। আচ্ছা, তাহলে এর যেহেতু আর সবচেয়ে ছোট তাহলে এর বিচ্যুতি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এইচ প্লাস আয়নটার। এই দুটো আয়নের আর সেম মানে এদের বিচ্যুতিও সেম। এবার অপশনগুলো দেখি কি কি জানতে চেয়েছে। বলছে এইচ প্লাস এর বিচ্যুতি সর্বাধিক হবে, সর্বাধিক হবে কারণ এইচ প্লাস এর আরটা ছোট সবচেয়ে, তাই বিচ্যুতি সবচেয়ে বেশি, তাহলে এটা আমাদের ঠিক বলেছে। O2 প্লাস সর্বাধিক বিচ্যুতি তো হবে না কারণ এইচ প্লাসটা সর্বাধিক বিচ্যুতি, তাহলে এটা আমাদের ভুল। এইচ ই প্লাস এবং O2 প্লাস সমভাবে বিচ্যুত হবে, হ্যাঁ হবে কারণ দুজনের রেডিয়াস সেম, তাই দুজনের বিচ্যুতিটাও সেম, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সকলেই সমান বিচ্যুত তো হবে না, বোঝাই যাচ্ছে সবার রেডিয়াস আলাদা আলাদা, তাহলে এটা ভুল। তাহলে এই 18 কোশ্চেনটাতে এ আর সি আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এবারে পরের অঙ্ক চলে যাই। কি বলছে, বলছে একটা অভিসারী লেন্স পর্দায় একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করলো, মানে একটা লেন্স আছে অভিসারী, তার থেকে একটা পর্দায় একটা প্রতিবিম্ব গঠন হচ্ছে। লেন্সটির ওপরের কোনো অংশ অস্বচ্ছ পর্দা দিয়ে ঢেকে দিলে প্রতিবিম্বের অর্ধাংশ থাকবে না, প্রতিবিম্বের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, সম্পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে। দেখো একটা যে লেন্স হয়, অভিসারী হোক অপসারী হোক, যেমন ধরনের লেন্স হোক, তার যে কোনো একটা ছোট অংশই ফুল ইমেজ গঠন করে। এমন নয় যে এই ছোট অংশটা ইমেজের কোনো একটা ছোট অংশ গঠন করবে, তারপর এই ছোট অংশটা ইমেজের কোনো একটা ছোট অংশ গঠন করবে, এরকম হয় না। তাহলে লেন্সটা একটা যদি কোনো একটা বড় পর্দায় তুমি কোনো একটা সিনেমা হলে একটা বড় ট্রাককে দেখাচ্ছ, তাহলে কি ট্রাকের মতো বড় একটা লেন্স লাগবে ওই ট্রাকটাকে দেখানো যায়? সেরকম তো না, একটা ছোট লেন্স দিয়েও দেখানো যাবে। তাই লেন্সের যে কোনো ছোট অংশই ফুল প্রতিবিম্ব গঠন করতে পারে। তাহলে প্রতিবিম্বের অর্ধাংশ থাকবে না এই কথাটা কিন্তু ভুল, মানে এই অপশনটা ভুল। প্রতিবিম্বের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে না, যদি কিছুটা অংশ আমি ঢেকে দিই তাহলে আলোটা লেন্সের থ্রু কম যাচ্ছে, তাহলে আলো কম গেলে উজ্জ্বলতা কম হবে, সিম্পল ব্যাপার, তাহলে এটাও ভুল। সম্পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে, এক্ষুনি বললাম হবে, যে কোনো একটা ছোট অংশ যদি পুরোটাও ঢেকে দিই, অল্প একটুও থাকে, তাহলেও ফুল পিকচার গঠন হবে, তাহলে এটা ঠিক। উজ্জ্বলতা হ্রাস পাবে, হ্যাঁ যেহেতু আলো কম যাচ্ছে উজ্জ্বলতা হ্রাস পাবে, এটা থিওরিরই অঙ্ক ছিল। তাহলে 19-এর বি আর ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইবারে হচ্ছে পরের কোশ্চেনে চলে যায়। পরের কোশ্চেনে কি বলেছে, বলছে 1 কেজি ভরের একটি বস্তু t=0 সময় স্থিতাবস্থা থেকে 8 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলা শুরু করলো। খুব ভালো কথা। তাহলে প্রথম পূর্ণ এক চক্কর দিতে, আচ্ছা বলেছে পরিবর্তনকে, সময়ের সাথে গতিশক্তির পরিবর্তনকে এত জুল দ্বারা প্রকাশ করা হয় তখন, বলে 4টা অপশন দিয়েছে। বলছে স্পর্শক ত্বরণের মান, আচ্ছা কি কি আগে দিয়েছে সেগুলো আগে লিখে। বলেছে 1 কেজি ভর মানে মাস হচ্ছে 1 কেজি, ব্যাসার্ধ মানে যে বৃত্তপথে চলছে তার ব্যাসার্ধ দিয়েছে 8 মিটার, কাইনেটিক এনার্জি দিয়েছে মানে কে দিয়েছে, তাহলে কে = কি দিয়েছে, দিয়েছে হচ্ছে 2t²। তাহলে কেটা আমরা কি জানি, কে হচ্ছে ½ mv² = 2t²। এবার m তো 1, তাহলে ½ × 1 তাহলে হাফই হচ্ছে, তাহলে ½ v², এটা v² টা এপারে রাখো আর হাফটাকে ওপারে গুণ করে দাও, তাহলে হচ্ছে 4t²। তাহলে v = হচ্ছে 2t, তাহলে v এর একটা ইকুয়েশন পেলাম। এবার বলছে স্পর্শক ত্বরণের মান, মানে তাৎক্ষণিক ত্বরণ অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। তো স্পর্শক ত্বরণ আগে এটা দেখি, এই অপশনে স্পর্শক ত্বরণ এ টি দিয়ে লেখা হোক, এটার মান কত হয়, ত্বরণের মান কি হয় dv dt হয়। তাহলে 2t এর dt করলে কি হয় ddt of 2t, এটা করলে আমাদের হয় শুধু 2
মিটার পার সেকেন্ড স্কোয়ার, টিটা তাহলে ডেরিভেটিভ করলে চলে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে না, তাহলে এটা ভুল আছে, তাহলে এরটা ভুল আছে। খুব ভালো কথা। নেক্সট দেখি, নেক্সট বলছে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে সকল বলের ক্ষমতার মান সমান হয়। আচ্ছা, ক্ষমতা p, p আমাদের পাওয়া যায় dk dt, হ্যাঁ কারেন্ট গতিশক্তি থেকে আমাদের ক্ষমতা পাওয়া যায়। তাহলে dk টা কি দেখো 2t স্কয়ার, তাহলে ddt অফ 2t স্কয়ার মানে হচ্ছে 4t, তাহলে t is equal to 2 সময়, তাহলে p at t is equal to 2, তাহলে এখানে 2 বসাতে হবে, তাহলে 4 into 2 is equal to 8, পাওয়ার কি হয় ওয়াটে হয়, তাহলে 8 ওয়াট, তাহলে এটা ঠিক আছে, বি এর অপশনটা তাহলে ঠিক আছে। আচ্ছা, এবারে সি এর অপশনটা দেখবো। সি এর অপশনটা কি রয়েছে দেখি, বলছে প্রথম পূর্ণ এক চক্কর দিতে 2 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, কতটা ডিসটেন্স ও যাবে এস সেটা আমরা বের করি। এস ইজ ইকুয়াল টু কি হবে, এস ইজ ইকুয়াল টু হয় ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এটা হয়। এবারে রেঞ্জ কত হবে বলেছে হচ্ছে দেখো 2 সেকেন্ডে মানে 0 থেকে 2 এ, তাহলে 0 থেকে 2 ইন্টিগ্রেশন করতে হবে ভি, ভি আমাদের রয়েছে দেখো 2t, তাহলে 2t dt, এটা ইন্টিগ্রেশন করলে হবে 2t স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে t স্কয়ার 0 থেকে 2, তাহলে হচ্ছে 2 এর স্কয়ার মানে 4 মাইনাস 0 স্কয়ার 0, তাহলে হচ্ছে 4 মিটার এতটা যাচ্ছে। এবার বৃত্তপথে ঘুরছে, তাহলে বৃত্তপথের বলছে পূর্ণ এক চক্কর মানে গোটা পরিধিতে ট্রাভেল করছে, কিন্তু গোটা পরিধি তো তাহলে তাই হচ্ছে না, গোটা পরিধি কত হচ্ছে, গোটা পরিধি হচ্ছে 2 পাই আর হচ্ছে 2 ইন্টু পাই আর, আমাদের দেখো এখানে বলেছিল 8 মিটার, তাহলে 8, তাহলে 8 দুগুণে 16 পাই হচ্ছে, তাহলে বুঝতেই পারছো মিলছে না, তাহলে বি এর অপশনটা তাহলে সরি সি এর অপশনটা, এটা সি এর অপশনটা তাহলে আমাদের ভুল আছে, এটা তাহলে ভুল আছে। t is equal to 2 সেকেন্ড সময়ে স্পর্শক বলের মান 2n হয়। তো স্পর্শক বলের মান দেখি, d, স্পর্শক বল হচ্ছে f t হিসাবে লিখি, এটা কি হয় m at, এবার at টা অলরেডি আমরা কোথায় একটা বের করলাম, এই যে এখানটা অলরেডি at বের করেছি 2 মিটার পার সেকেন্ড, m হচ্ছে 1, তাহলে 1 ইনটু 2 মিটার পার সেকেন্ড, তাহলে 2 নিউটন, এখানে বলেছে 2 নিউটন, ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে আমাদের লাস্ট কোশ্চেনের ক্ষেত্রে বির অপশন ঠিক আছে আর ডির অপশন আমাদের ঠিক আছে। ঠিক আছে, তাহলে 2025 এর ফিজিক্সের কোশ্চেনের সলভ আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি এরকম আরো ভিডিও আসতে থাকবে, তার জন্য কি করতে হবে তোমরা অলরেডি জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যারা আলাদা অ্যাসপিরিয়েন্স আছে তোমাদের সাথে যারা, তাদের সাথে শেয়ার করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এরকম পরের ভিডিওগুলো কেমিস্ট্রি বায়োলজি যাতে আসতে থাকে এবং তোমরা টাইম মতো নোটিফিকেশন পেতে থাকো। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, অল দ্য বেস্ট।